এবার ডিএম সাহেবের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে অনেক অতিথিরা উপস্থিত ছিলেন, সকলেই সেখানে নিমন্ত্রিত ছিলেন। ডিএম সাহেব সেখানে অনেক ভিখারিদেরও খাওয়ার ব্যবস্থা করেছিলেন, কারণ তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন আর তিনি চাইতেন ওনার জীবনের এই শুভ মুহূর্তে, এই নতুন সূচনায় যেন তিনি গরিব দুঃখীদেরও তার সঙ্গে নিয়ে একটি নতুন ধরনের সূচনা করতে পারেন। উনি নিজের জীবনের এই সূচনাকে সবার মধ্যে ভাগ করে দিতে চাইছিলেন এবং নিজের আনন্দকে সবার মধ্যে বিস্তার করতে চাইছিলেন। তাই তিনি গরিব দুঃখীদের জন্য ওনার বিয়েতে খাওয়ার সরঞ্জাম করেছিলেন। সেখানে অনেক গরিব দুঃখীরা এসছিল, অনেক ভিখারিরা এসছিল এবং তারা সেখানে খাওয়া দাওয়া করছিল। জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুবই দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। উনি আর ওনার স্ত্রী একটি স্টেজে বসেছিলেন এবং সেখানে অনেক ব্যক্তিরা এসে ওনাকে গিফট দিচ্ছিল এবং অভিনন্দন জানাচ্ছিল। সেই বিয়ের মণ্ডপেই হঠাৎ করে একটি ভিখারি এসে উপস্থিত হলো এবং সেই ভিখারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দিকে একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ এইভাবেই তাকিয়ে থাকার পর সেই ভিখারি হঠাৎ করে জোরে জোরে হাসতে শুরু করলো এবং কিছুক্ষণ এইভাবেই হাসার পর সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল তুলে বলতে লাগলো, এবার তোর বাড়ি, এবার তোর নম্বর আসবে। তখনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকা বিভিন্ন ব্যক্তিরা সেই ভিখারিকে ধরে ফেললো এবং বলতে লাগলো, একে এক্ষুনি এখান থেকে বার করে দাও। তখনই ম্যাজিস্ট্রেট সাহেব সকলকে বলতে লাগলো, না, ওকে ওখানেই দাঁড় করাও, আমি জানতে চাই যে ও কেন এই কথা বলল। এই বিষয়টি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই ভিখারিকে আড়ালে নিয়ে গেল এবং তার কাছ থেকে সমস্ত বৃত্তান্ত জানতে চাইল। তিনি বলতে লাগলেন, তুমি জানো আমি কে? তুমি যে আমার সঙ্গে এইভাবে কথা বলছো, তোমার এই ধৃষ্টতার জন্য আমি তোমাকে জেলে বন্দি করতে পারি। তখনই সেই ভিখারি বলতে লাগলো, আমি জানি যে আপনি কে এবং আমি এও জানি যে আপনি কাকে বিয়ে করেছেন, কিন্তু আপনি যাকে বিয়ে করেছেন তার সঙ্গে আপনার বিয়ে করা উচিত হয়নি। তখনই ম্যাজিস্ট্রেট সাহেব বলতে লাগলেন, তুমি কেন এমনটা বলছো? তুমি যেটা বলছো তুমি জানো তুমি এই কথা বলার জন্য কত বড় শাস্তি পেতে পারো? তখনই সেই ভিখারি বলতে লাগলো, আমি জানি আমি কি বলছি। এছাড়াও আমার কাহিনী যদি আপনি শুনতে চান তাহলে আপনাকে আমার জন্য একটু সময় বার করতে হবে। ভিখারি আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন একে অপরের সঙ্গে এইভাবে কথাবার্তা বলছিলেন তখনই সেখানে ওনার হবু স্ত্রী চলে আসলেন। তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলতে লাগলেন, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমাদের বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, মণ্ডপে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজের স্ত্রীর হাবভাব দেখে একটু অবাক হলেন, কারণ ওনার চোখে মুখে কেমন একটা ভয় বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল উনি যেন কোনো বিষয় নিয়ে খুব ভয় পাচ্ছেন। তখনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার স্ত্রীকে বলতে লাগলেন, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এমনটা বলে তিনি ওই ভিখারির কাছ থেকে তার সমস্ত কাহিনী শুনতে চাইলেন। সেই ভিখারি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিজের জীবন কাহিনী বললেন তখন ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। উনি ভাবতে লাগলেন উনি আজ কত বড় একটা অপরাধ করতে যাচ্ছিলেন। বন্ধুরা, আজকের কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই জ্ঞানবর্ধক একটি কাহিনী। এই কাহিনী আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে। তাই আশা করব আপনারা এই কাহিনীটি পুরোটা দেখবেন এবং এই কাহিনীর সম্বন্ধে নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবামি যুগে যুগে। আজ থেকে প্রায় ৮-১০ বছর আগে একটি কলেজে একটি ছেলে পড়তো। ছেলেটির নাম ছিল প্রদীপ। প্রদীপের বাবা ফার্নিচারের অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ছেলেটি নিজেও পড়াশোনায় খুব ভালো ছিল। তার কলেজেই একটি মেয়ে পড়তো। মেয়েটির নাম ছিল প্রিয়াঙ্কা। প্রদীপ আর প্রিয়াঙ্কা একে অপরকে খুব পছন্দ করত। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল এবং সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় বদলে গেছিল সেটা তারা নিজেরাও জানে না। এভাবেই তারা দীর্ঘদিন একে অপরের সঙ্গে প্রেম সম্বন্ধে লিপ্ত হয়ে থাকলো। তারা একে অপরকে বিয়ে করতে চাইতো, একে অপরের সঙ্গে সংসার করতে চাইতো। প্রিয়াঙ্কার বাবাও একজন বড় সরকারি অফিসার, তার ভাইয়েরাও ভালো সরকারি পদে চাকরি করে। প্রিয়াঙ্কাও নিজের দাদা এবং নিজের বাবার মতো পড়াশোনা শিখে বড় একজন সরকারি অধিকারী হতে চায়। এদিকে প্রিয়াঙ্কা নিজের বাড়িতে প্রদীপের সম্বন্ধে সমস্ত কিছুই জানালো। সে বলতে লাগলো প্রদীপ নামের একটি ছেলেকে সে ভালোবাসে এবং সে তাকে বিয়ে করতে চায়।
প্রদীপের বাবা যেহেতু একজন বড় বিজনেসম্যান ছিলেন, তাই প্রিয়াঙ্কার বাড়ি থেকে এই বিষয়ে কোনোরূপ কোনো বাধা আসলো না। তারাও প্রিয়াঙ্কা আর প্রদীপের বিয়েতে রাজি হয়ে গেলেন। কিছুদিনের মধ্যেই তাদের বিবাহের দিন ধার্য করা হলো এবং নির্দিষ্ট দিনে তাদের বিয়েও হয়ে গেল। বিয়ের পর প্রদীপ আর প্রিয়াঙ্কা দুজনে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো। বিয়ের পর প্রদীপ নিজের বাবার বিজনেসেই যোগ দিল এবং সেই বিজনেসটাকে বড় করার কাজে মনোযোগ দিল। এদিকে প্রিয়াঙ্কা পড়াশোনা করতে চাইছিল। সে পড়াশোনা শিখে নিজের বাবা এবং নিজের দাদার মতো বড় সরকারি পদাধিকারী হতে চেয়েছিল। এমনটা ভেবেই প্রিয়াঙ্কা পড়াশোনা চালিয়ে গেল এবং প্রদীপও তাকে পড়াশোনায় অনেক সাহায্য করত, অনেক সাপোর্ট করত। কিছুদিনের মধ্যেই কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রিয়াঙ্কা একজন আইপিএস অফিসার হয়ে গেল। সে যখন আইপিএস অফিসার হলো তখন তার একটা ডিস্ট্রিক্টে পোস্টিং হয়ে গেল। সেখানে থেকেই প্রিয়াঙ্কা নিজের কার্যভার গ্রহণ করলো। এদিকে প্রদীপ নিজের বিজনেসে দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছিল, কিন্তু ভাগ্য তার সঙ্গ দিচ্ছিল না। দেখতে দেখতেই তার বিজনেস পুরোপুরি সমাপ্ত হয়ে গেল। সে নিজের বিজনেসে বড় লোকসানের সম্মুখীন হলো। কিন্তু এদিকে প্রিয়াঙ্কা নিজের জীবনে অনেক উন্নতি করছিল। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে গেল। এই 2 বছরের মধ্যে প্রিয়াঙ্কা তো নিজের জীবনে অনেক উন্নতি করলো, তবে প্রদীপের জীবনে নেমে আসলো গভীর অন্ধকার। তার বিজনেস পুরোপুরি ধ্বংস হয়ে গেল। প্রিয়াঙ্কা অন্য জেলায় থাকতো আর প্রদীপ ব্যবসার উদ্দেশ্যে নিজের বাড়িতেই থাকতো। তখনই তার বাবা তাকে বলতে লাগলো, দেখ, তোর স্ত্রী একজন বড় সরকারি পদাধিকারী এবং সে তোর এই সমস্যা সম্বন্ধে সব কিছুই জানে। আমার মনে হয় কিছুদিন তুই তার কাছে গিয়ে থাক, কারণ এখানে তুই যদি এইভাবে থাকিস তোর মনটাও খারাপ হচ্ছে আর তুই ডিপ্রেশনেও চলে যাচ্ছিস। কিছুদিন তুই হাওয়া বদল করে আয়। প্রদীপ যখন নিজের বাবার মুখে একথা শুনল তখন সে প্রিয়াঙ্কার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিছুদিনের মধ্যেই প্রদীপ প্রিয়াঙ্কার কাছে চলে গেল যেখানে তার পোস্টিং ছিল। এদিকে প্রিয়াঙ্কাও প্রদীপকে অনেক স্বাগত জানালো এবং তাকে অনেক সেবা যত্ন করতে লাগলো। প্রিয়াঙ্কা প্রদীপকে অনেক যত্ন করত। তারা দুজনে একে অপরের সঙ্গে খুব শান্তিতেই বসবাস করছিল। তখনই সেই ডিস্ট্রিক্টে নতুন ডিএম সাহেবের পোস্টিং হলো এবং প্রিয়াঙ্কা একটি ফুলের বুকে নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলেন। এত দিন পর্যন্ত সে প্রদীপের থেকে দূরে ছিল। একা থাকার তার ইচ্ছা এবং অভ্যাস দুটোই হয়ে গেছিল। এদিকে সে যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রথম দেখা করলো, প্রথম দেখাতেই তার ওনাকে ভালো লেগে গেল। প্রিয়াঙ্কা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রেমে পড়ে গেছিল। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে লাগলো, এ যদি আমার জীবনসঙ্গী হয় তাহলে কতই না ভালো হয়। আসলে প্রিয়াঙ্কা ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখতে লাগলো। তারপর থেকে প্রতিদিন প্রিয়াঙ্কা ডিএম সাহেবের সঙ্গে দেখা করার জন্য সুযোগ খুঁজত এবং যখনই তার সঙ্গে দেখা হতো ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে গল্পগুজব করত। ডিএম সাহেবেরও প্রিয়াঙ্কাকে খুব ভালোবাসত। তিনি যখন প্রিয়াঙ্কাকে এ বিষয়ে জিজ্ঞেস করলেন তখন প্রিয়াঙ্কা নিজের মনের সমস্ত কথা তাকে বলে দিলেন। আসলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব খুবই সরল এবং দয়াবান মানুষ ছিলেন। ডিএম সাহেব যখন প্রিয়াঙ্কার মুখে কথা শুনলেন যে প্রিয়াঙ্কা তাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়, তখন তিনিও এই ব্যাপারে রাজি হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, ঠিক আছে, আমিও তোমাকে খুবই পছন্দ করি, তাহলে এইভাবে উল্টোপাল্টা ঘোরাঘুরি না করে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। এদিকে প্রিয়াঙ্কা যখন ওনার মুখে কথা শুনল তখন সে একটু অবাক হয়ে গেল এবং একটু থতমত খেয়ে গেল, কারণ তার তো এর আগে একবার বিয়ে হয়ে গেছিল এবং সেই স্বামীর সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি। প্রিয়াঙ্কা প্রদীপের থেকে মুক্তি চাইছিল, তাই সে একটি এমন সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্ত তার কখনোই নেওয়া উচিত ছিল না। সে ডাক্তারের সঙ্গে কথা বলল এবং ডিপ্রেশনের ওষুধের নামে প্রদীপকে এমন একটি ওষুধ খাওয়াতে শুরু করলো যে ওষুধের দ্বারা সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছিল। একদিকে সে প্রদীপকে যত্ন করার নাটক করত, আরেকদিকে সে তাকে ভুল ওষুধ খাওয়াতো যাতে সে পুরোপুরি পাগল হয়ে যায়। কিছুদিনের মধ্যে প্রদীপ পাগলের মতো আচরণ করা শুরু করলো। তখনই প্রিয়াঙ্কা তাকে পাশেরই একটি পাগলখানায় ভর্তি করে দিল।
আর তারপর সে ডিএম সাহেবের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিল। এদিকে প্রদীপ যখন পাগলা গারদে গেল তখন প্রিয়াঙ্কা তাকে যে সমস্ত ওষুধ দিত সেই সমস্ত ওষুধ তো দেওয়া বন্ধ হয়ে গেছিল, তাই কিছুদিনের মধ্যে সে আবারও সুস্থ হয়ে গেল। কিন্তু সে সুস্থ হওয়ার পর যখন ডাক্তারদেরকে এটা জানানোর চেষ্টা করলো যে সে পাগল নয়, সে একজন সুস্থ সবল মানুষ, ডাক্তাররা তার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না। সে পাগলের মতো ডাক্তারদেরকে সবসময় একটা কথাই বলতো, আপনারা দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি পাগল নই, আমি পুরোপুরি সুস্থ একজন ব্যক্তি। কিন্তু সেখানকার ডাক্তাররা কখনোই প্রদীপের কোনো কথাই মানতে চাইতো না। এদিকে প্রিয়াঙ্কা ডিএম সাহেবের সঙ্গে বিয়ে করার জন্য তৎপর হয়ে উঠল। ডিএম সাহেবের পরিবারের লোকেরা যখন ডিএম সাহেবের বিয়ের সম্বন্ধে তার সঙ্গে কথা বলতে লাগলো, তিনি প্রিয়াঙ্কার ব্যাপারে সমস্ত কথাই নিজের মা বাবাকে জানালেন। তিনি বলতে লাগলেন, আমি প্রিয়াঙ্কা নামের একটি মেয়েকে ভালোবাসি, তাকে দেখতেও খুব সুন্দর এবং সে একজন সরকারি কর্মচারী। যখন ডিএম সাহেবের মা বাবা এই সমস্ত কথা শুনলেন তখন তারাও রাজি হয়ে গেলেন। কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কা আর ডিএম সাহেবের বিয়ের দিন ধার্য করে দেওয়া হলো। কিন্তু ডিএম সাহেব যখনই প্রিয়াঙ্কার কাছে তার বাড়ির লোকের কথা জানতে চাইতো, প্রিয়াঙ্কা কোনো না কোনোভাবে ওনার সেই কথা ঘুরিয়ে দিত। তাদের দুজনের বিয়ের দিন ধার্য করে দেওয়া হলো। তাদের বিয়েতে মাত্র 5 মাস বাকি ছিল। এখন প্রিয়াঙ্কা আর ডিএম সাহেব একে অপরের সঙ্গে একটু বেশি সময় কাটাতে শুরু করলো। তারা যখনই একে অপরের সঙ্গে দেখা করত অনেকক্ষণ পর্যন্ত তারা গল্পগুজব করত এবং হাসি ঠাট্টা করত। এদিকে প্রদীপ যে পাগলাগারদে ভর্তি ছিল সেখানে হঠাৎ করে একজন বড় ডাক্তার ভিজিট করতে আসলেন। তিনি যখন প্রদীপকে দেখলেন, প্রদীপকে সমস্তভাবে পর্যবেক্ষণ করে উনি বুঝতে পারলেন যে প্রদীপ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তারপর তিনি প্রদীপকে সেখান থেকে ডিসচার্জ করে দিলেন। প্রদীপকে তিনি যেদিন ডিসচার্জ করেছিলেন সেদিন প্রিয়াঙ্কা আর ডিএম সাহেবের বিয়ের দিন ছিল। প্রদীপ সবার আগে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে গেল। সে প্রিয়াঙ্কাকে বলতে চাইছিল যে প্রিয়াঙ্কা, আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু প্রদীপ যখন প্রিয়াঙ্কার বাড়িতে পৌঁছলো সে জানতে পারল আজ ডিএম সাহেব আর প্রিয়াঙ্কার বিয়ের দিন। এটা শুনে প্রদীপ হতভম্ব হয়ে গেল। তার চোখের সামনে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। সে ভালো মতোই বুঝতে পারল যে প্রিয়াঙ্কা ষড়যন্ত্র করে তাকে পাগল বানিয়ে ফেলেছিল এবং তাকে পাগলাগারদে পাঠিয়ে নিজে নতুন করে সংসার স্থাপন করতে চেয়েছিল। এমনটা ভেবেই সে সিদ্ধান্ত নিল সে প্রিয়াঙ্কার বিয়েতে যাবে এবং সেখানে গিয়ে সবাইকে প্রিয়াঙ্কার আসল সত্যতা জানাবে। সে জানতো যে প্রিয়াঙ্কা একজন বড় সরকারি পদাধিকারী। সে যদি চায় তাহলে সে প্রদীপকে যা কিছু করতে পারে। সে আবারও হয়তো প্রদীপকে পাগল প্রমাণিত করে পাগলাগারদে ভর্তি করে দিতে পারে। তাই প্রদীপ সিদ্ধান্ত নিল যে সে একজন ভিখারির ভেষ ধারণ করে তার বিয়েতে যাবে। এদিকে প্রদীপ যখন ডিএম সাহেবের বিয়েতে পৌঁছলো সে দেখলো সেখানে অনেক গরিব দুঃখীরা খেতে এসেছে। আসলে ডিএম সাহেব একজন খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি নিজের জীবনের এই খুশি সবার মধ্যে ভাগ করে নিতে চাইছিলেন। তাই তিনি গ্রামের সকল ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং দরিদ্র, নিপীড়িত আর ভিখারিদেরকেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। ওনার বিয়েতে সকলেই খুব আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করছিল। প্রদীপ একজন ভিখারির ভেষ ধারণ করে বিয়ের মণ্ডপে পৌঁছল। সেখানে বড় একটি স্টেজ সাজানো ছিল। স্টেজের উপর প্রিয়াঙ্কা বসেছিল এবং তার পাশে ডিএম সাহেবও বসেছিলেন। তখনই প্রদীপ সেখানে গিয়ে হা হা করে হাসতে লাগলো এবং হেসে হেসে ডিএম সাহেবকে বলতে লাগলো, এর পরবর্তী নাম্বার তো তোর আসতে চলেছে। ডিএম সাহেব যখন প্রদীপের মুখ থেকে একথা শুনলেন ওনার খুব আশ্চর্য বোধ হলো। উনি ভাবতে লাগলেন একজন ভিখারি আমাকে কেন এমন ধরনের কথা বলছে। এদিকে প্রিয়াঙ্কা বারবার করে সেখানের কিছু গার্ডকে বলছিল, এই ভিখারি কেন মণ্ডপে চলে এসছে, এখানে একে বাইরে পাঠাও। তখনই ডিএম সাহেব সকলকে বলতে লাগলেন, না, ওকে ওখানেই দাঁড়াতে বলো, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। তারপর ডিএম সাহেব সেই ভিখারিকে একটি কোনায় নিয়ে গিয়ে বলতে লাগলো, তুমি কেন আমাকে এমনটা বললে যে এর পরবর্তী নাম্বার তোমার আসতে চলেছে? এই কথার দ্বারা তুমি আমাকে কি বোঝাতে চাইছো? তখন এই ভিখারি বলতে লাগলো, স্যার, আপনার যদি আমার কথা শুনতে হয় তাহলে আপনার আমাকে একটু সময় দিতে হবে। কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা সেখানে উপস্থিত হয়ে গেল। সে ডিএম সাহেবকে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে আমাদের বিয়ের দিন আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিখারির সঙ্গে কথা বলছো? চলো, আমাদের বিয়ের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে।
প্রিয়াঙ্কাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুবই হতবাক হয়ে গেছিলেন। তিনি প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই ভিখারির কাছ থেকে তার জীবনের সমস্ত বৃত্তান্ত জানতে শুরু করলেন। প্রদীপও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিজের সমস্ত কথা জানালো, কিভাবে তার প্রিয়াঙ্কার সঙ্গে কলেজ লাইফে দেখা হয়েছিল, কিভাবে তারা বিয়ে করলো এবং বিয়ের পর প্রিয়াঙ্কা কিভাবে চাকরি পেল আর তার ব্যবসা পুরোপুরি সমাপ্ত হয়ে গেল। তারপর সে নিজের স্ত্রীর কাছে কিছুদিনের জন্য থাকতে এসেছিল। আর এরই মধ্যে প্রিয়াঙ্কার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা হলো এবং সে কিভাবে তার নিজের স্বামীকে উল্টোপাল্টা ওষুধ খাইয়ে তাকে পাগলা গারদে পাঠিয়ে দিল। এই সমস্ত বৃত্তান্ত প্রদীপ ডিএম সাহেবকে জানাতে লাগলো। ডিএম সাহেব যখন প্রদীপের এই জীবন কাহিনী শুনলেন, ওনার চোখ থেকেও জল বেরিয়ে আসলো। আসলে তিনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। ওনার হৃদয়টা খুব নরম ছিল। প্রদীপ বলতে লাগলো, ডিএম সাহেব, প্রিয়াঙ্কা আমার স্ত্রী, ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু ও ষড়যন্ত্র করে আমাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এবং আপনার সঙ্গে বিয়ে করার চেষ্টা করছে। তবে ও কিন্তু আপনাকে এই সত্যতা কিছুই জানায়নি। ডিএম সাহেব বলতে লাগলেন, হ্যাঁ, ও আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। এমনকি আমি যখন ওকে নিজের বাড়িতে নিয়ে যেতে বলতাম, বাড়ির লোকের সঙ্গে দেখা করানোর কথা বলতাম, ও সব সময় এই কথাটা এড়িয়ে যেত। এদিকে প্রদীপের কথা শুনে ডিএম সাহেব প্রিয়াঙ্কাকে তার কাছে ডেকে নিলেন। তিনি প্রিয়াঙ্কাকে ডেকে বলতে লাগলেন, প্রিয়াঙ্কা, সত্যি করে বলো, তুমি এই ব্যক্তিকে চেনো? প্রিয়াঙ্কা খানিকক্ষণ চুপ করে থাকলো। তারপর বলতে লাগলো, না না, আমি একে চিনি না, আমি একে কিভাবে চিনবো? তখনই প্রদীপ বলতে লাগলো, প্রিয়াঙ্কা, তুমি কেন মিথ্যে কথা বলছো? আমি তোমার স্বামী, আমার নাম প্রদীপ। প্রদীপ বলতে লাগলো, প্রিয়াঙ্কা, তুমি কি সবই ভুলে গেছো? আমাদের বিয়ে হয়েছিল, আমরা একসঙ্গে কত বছর প্রেম করেছি। কিন্তু প্রিয়াঙ্কা নিরন্তর অস্বীকারই করে চলেছিল। সে বলতে লাগলো, না না, আমি এমন কোনো মানুষকে চিনি না, আর এর সঙ্গে আমার কোনোরূপ কোনো সম্পর্ক নেই। তখনই প্রদীপ নিজের পকেট থেকে একটি পার্স বার করলো, যাতে তার আর প্রিয়াঙ্কার বিয়ের ছবি ছিল। এদিকে ডিএম সাহেব যখন এই ছবিটি দেখলেন, তখন উনি মনে মনে ভাবতে লাগলেন, এই ভিখারি তো সত্যি কথাই বলছে। আসলে এতক্ষণ পর্যন্ত ডিএম সাহেব এটা ভাবছিলেন, হয়তো এই ভিখারি কোনোভাবে মিথ্যে কথাও বলতে পারে। কিন্তু যখনই তিনি ওই ছবিটি দেখে ফেললেন, তখনই সমস্ত কিছু ওনার কাছে পরিষ্কার হয়ে গেল। উনি প্রিয়াঙ্কার কোনো কথাই শুনতে চাইলেন না। তিনি সেখানে পুলিশ ডাকলেন এবং প্রিয়াঙ্কাকে অ্যারেস্ট করালেন। নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করার জন্য এবং তাকে মিথ্যা কথা বলে তার সঙ্গে বিয়ে করার মতো ছলনা করার জন্য প্রিয়াঙ্কাকে অ্যারেস্ট করা হলো। তারপর প্রিয়াঙ্কা নিজের কর্মের যথাযথ শাস্তি পেল। ডিএম সাহেব প্রদীপকে অনেক সাহায্য করেছিলেন। তিনি প্রদীপকে তার বিজনেসেও অনেক সাহায্য করেছিলেন। ডিএম সাহেবের সহযোগিতায় প্রদীপ একটি ভালো ব্যবসা শুরু করলো এবং সে নিজের ব্যবসায় সফল হলো। এদিকে প্রদীপ যখন ব্যবসায় সফল হয়ে নিজের মা বাবার কাছে পৌঁছলো, তখন তার মা বাবা বলতে লাগলো, প্রদীপ, তুই এতদিন কোথায় ছিলিস? আমি কতবার প্রিয়াঙ্কার কাছে ফোন করেছিলাম তোর ব্যাপারে জানার জন্য, কিন্তু প্রিয়াঙ্কা প্রত্যেকবার বলতো সে যেন কিছুই জানে না। সে আমাদেরকে বারবার বলেছিল যে ডিপ্রেশনের কারণে ও কখনোই ঘরে থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমরা তো তোকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তখনই প্রদীপ নিজের মা বাবাকে নিজের জীবনের সমস্ত ঘটনা জানালো। সে বলতে লাগলো কিভাবে প্রিয়াঙ্কা তাকে ভুল ওষুধ খাইয়ে পাগল বানিয়ে পাগলাগারদে পাঠিয়ে দিয়েছিল। প্রদীপের বাবা মা যখন প্রিয়াঙ্কার সম্বন্ধে এই সমস্ত কিছু শুনলেন, তখন তাদেরও খুব দুঃখ হলো। তারা ভাবলেন যে এই মেয়েকে তারা এত ভালোবেসেছেন, এত আপন করে নেওয়ার চেষ্টা করেছেন, সেই মেয়েই আজকে তার ছেলের সঙ্গে এত বড় অপরাধ করেছিল। এরপর প্রদীপের মা বাবা ডিএম সাহেবের সঙ্গে দেখা করলেন এবং নিজেদের কৃতজ্ঞতা জানালেন। তখনই ডিএম সাহেব প্রদীপের মা বাবাকে বলতে লাগলেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। আজ যদি সেদিন প্রদীপ আমার কাছে না আসতো, তাহলে হয়তো এতদিনে আমার আর প্রিয়াঙ্কার বিয়ে হয়ে যেত, আর হতে পারে প্রিয়াঙ্কা একদিন আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যেত। এমন মহিলাকে কোনোরূপ কোনো ভরসা করা যায় না, যারা নিজের স্বামীকে এইভাবে প্রতারণা করে। তাই যা হয়েছে তা মঙ্গলের জন্যই হয়েছে। আমি তো নিজেই প্রদীপের কাছে অনেক কৃতজ্ঞ। এমনটা বলেই ডিএম সাহেব প্রদীপের মা বাবাকে সম্মান জানালেন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা?
এমন মহিলার সম্বন্ধে আপনারা কি বলতে চান, এমন ডিএম সাহেবের সম্বন্ধেই বা আপনারা কি বলতে চান? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, এই ছিল এক ভিখারির কাহিনী, যে এক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিয়েতে গেল এবং সেখানে গিয়ে সে নিজের জীবন কাহিনী শোনালো। আর সেই কাহিনী শোনার পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও চোখে জল চলে আসলো। বন্ধুরা, তারপর তিনি নিজের হবু স্ত্রীকে যথাযথ শাস্তি দিলেন। বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এই কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও ভেবে দেখতে পারেন। এছাড়াও আপনারা এই কাহিনী থেকে জীবনে অনেক শিক্ষা গ্রহণ করতে পারেন। সমাজ সংস্কারের উদ্দেশ্যেই আমাদের এই কাহিনীগুলো প্রচার করা হয়। তবুও যদি আমাদের এই কাহিনীগুলো কারোর মনে দুঃখ দিয়ে থাকে, তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।